ওটা আমি দেখতেছি। চেয়ার এবার এটার ছবিটা দেখাও, তাহলে বুঝবো আমি। আগে তো বোঝা যাইছে যে কতজন জয়েন করছে, এটা তো বোঝা যাচ্ছে না। জয়েন করছে তাই তো? ওকে, থ্যাংক ইউ এভরিবডি ফর জয়নিং দ্য ক্লাস। আমাদের প্রিভিয়াস ক্লাসের দুই একটা কথা একটু বলে তারপরে আমরা নতুন করে কিছু জিনিস স্টার্ট করব আজকে। আর চেষ্টা করব আজকে আমরা ইকুইটি অ্যাবডোমেনের যে লেখাপড়া এগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। তো ঠিক আছে না? তো আমরা এর আগের দিন ইন্টারসেপশন নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম। আমরা এই ইন্টারসেপশনের কার্ডিনাল ফিচারটা আরেকটু ক্লিয়ার করতে চাই। আসলে ইন্টারসেপশন এটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা ইম্পর্টেন্ট কারণ। It can occur in any age, but in most of the cases it occur in infants. এই জন্য পেডিয়াট্রিক সার্জন যারা আছে আমরা তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দেবেন। তো কমনলি যে জিনিসগুলো সবাই জানতে হবে সেই জন্য আমি এই জিনিসগুলো একটু বলছি যে এটার ইটিওলজি, এটার ইটিওলজিক্যাল ফ্যাক্টরস এগুলো আগের দিনে আলোচনা করছি, কিন্তু এর কার্ডিনাল ফিচারটা একটু বলার দরকার আছে, ক্লিয়ার করার দরকার আছে। এটা তো ইনফ্যান্টদের বেশি হয়, তো তাদের প্রেজেন্টেশনটা উইথ অ্যাবডোমিনাল পেইন, এবং এই অ্যাবডোমিনাল পেইনটা অ্যাট এ সার্টেন ইন্টারভেল আসতে থাকে, 10 to 15 মিনিটস ইন্টারভেলে এই পেইনটা আসতে থাকে। অ্যান্ড পেশেন্ট, দ্যাট ইজ দি ইনফ্যান্ট, স্ক্রিমস উইথ দ্য অ্যাবডোমিনাল পেইন। তো এইটার সাথে সাথে তার ভমিটিং। আমরা জানি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের যে 4টা কার্ডিনাল ফিচার, পেইনের সাথে ভমিটিং আসে, ডিস্টেনশন, কনস্টিপেশন। কিন্তু এখানে ভমিটিং এটা লেট অনসেট, বাট ভমিটিং ইজ প্রেজেন্ট ইন দি ইন্টারসেপশন। অ্যানোরেক্সিয়া, নরসিয়া, ভমিটিং এটা থাকে। আর অ্যাবসেন্স অফ ডিস্টেনশন থাকে ইউজুয়ালি। অ্যাবডোমেনটা নর্মাল অ্যাবডোমেনের মতো দেখা যাবে। এই জন্য এখানে অনেক সময় কনফিউজ হতে পারে যে এটা তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন না, হয়তো আসলে তা না। এর একটা ক্লাসিক পিকচারটাই এখানে আমরা উল্লেখ করছি। প্যাসেজ অফ মিউকাস অ্যান্ড ব্লাড মিক্সড স্টুল, যেটাকে আমরা বলি রেড কারেন্ট জেলি, এটাও একটু লেট ফিচার, বাট ইট ইজ এ ইম্পর্টেন্ট ফিচার ফর দ্য ইন্টারসেপশন। অ্যান্ড অ্যাবডোমিনাল এক্সামিনেশন মে রিভিল সসেজ শেপ প্যালপেবল ম্যাস। আমরা অ্যাবডোমেনটা যদি প্যালপেট করি তাহলে একটা ম্যাস পাবো। ইউজুয়ালি এটা পাওয়া যায় আপার অ্যাবডোমেনে। এই মাছটা হলো আপার অ্যাবডোমেনে পাওয়া যায় ইউজুয়ালি, কারণ মোস্ট অফ দ্য কেসে এই ইন্টারসেপশন হলো আইলিওসিক্যাল। তো এখানে আইলিয়ামের, টার্মিনাল আইলিয়ামের একটা পোর্শন ডিস্টাল আইলিয়ামের ভিতর ঢুকবে, অ্যান্ড আলটিমেটলি লিড পয়েন্টটা যখন ফরওয়ার্ড হয়, it enters into the cecum and then forward to the transverse colon. Ultimately it may even extend to the left abdomen, as you know. তো যার জন্য এটা যখনই এটার ভিতরে ঢুকে যায় তখনই একটা palpable mass হয়ে যায় এখানে। আর at the same time there is emptiness at the right iliac fossa, because there is reduced contents of the right iliac fossa. এটা কমে যায়, আইলিয়ামের পোর্শনটা কমে গেল, সিক্যামটা এখানে নাই, যার জন্য এই জায়গাটা একটা এমটিনেস হয়। তো এইটা আমরা বলতে পারি। আর অন্য অন্য ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্টদের যেরকম পাররেক্টাল ডিজিটাল এক্সামিনেশন করতে হয়, এখানেও কিন্তু পাররেক্টাল ডিজিটাল এক্সামিনেশন করার নিয়ম আছে। বাট ইউ শুড নট ফরগেট দ্যাট ইয়োর পেশেন্ট ইজ ইনফ্যান্ট। যদি এরকম হয়, অথবা চিলড্রেন যদি হয়, সেই ক্ষেত্রে খুব কশাসলি পাররেক্টাল এক্সামিনেশন করতে হবে। হ্যাঁ, অ্যাডাল্টদের মতো এরকম করলে হবে না।
এখানে যদি আমরা সেরকম করি, we can get the blood and mucus mixed stool on your finger, এটা আমরা ওখানে পেতে পারি। আবার অনেক ক্ষেত্রে যদি এটা বেশি অ্যাডভান্স হয়ে যায়, on examination we can get the mass within the rectum, আমরা ওই ইউটেরাসের সার্ভিক্সের মতো ওইরকম একটা ম্যাস আমরা প্যালপেবল ম্যাস আমরা হাতে পেতে পারি যদি এটা ফার অ্যাডভান্স হয়ে যায়। তোমার এই যে ইন্টারসাবসেশনের ভিতরের যে ইন্টারসাসিপিয়েন্টস যেটা থাকে সেটা যদি অনেক অ্যাডভান্স হয়ে রেকটাম পর্যন্ত চলে যায়, তখন এটা ইউ ক্যান প্যালপেট। তো যাই হোক, আমাদের এই ইন্টারসাসেপশনের এই বিষয়টা মনে রাখবা। আর এখানে যে একটা ভিতরের যে ইন্টেস্টিনাল পোর্শনটা থাকে এটা টাইটলি ফিট, এই টাইটলি ফিট হওয়ার জন্য এখানে যে প্রবলেমটা হয়, দেয়ার ইজ ইস্কিমিক চেঞ্জেস অ্যান্ড আলটিমেটলি গ্যাংগ্রিনাস চেঞ্জ হয়ে যেতে পারে, যার জন্য ইন লেট কেস দেয়ার মে নিড রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস, এইরকম আর কি। আর যদি লেট কেস না হয় তাহলে অনেক সময় দেখা যায় উই ক্যান রিডিউস দ্য ইন্টারসাসেপশনস, এটা করা যেতে পারে। তো এটা এই প্রিন্সিপালটা একটু জেনে রাখো। আমরা পরবর্তী ইসে যাই, লিসেনে যাই। আমি আজকে চাচ্ছি যে ভলভুলাসটা নিয়ে একটু কথা বলবো, কারণ ভলভুলাসটা ইট ইজ কমন অ্যান্ড উই ইউজুয়ালি you can get question in the written script, even you can get question in the viva board, and occasionally there may be a OSPI question from the volvulus. এই জন্য আমি এই যে তিনটা কভার করার জন্য খুব সংক্ষেপে তোমাদের কাছে উপস্থাপন করতেছি। তোমরা এখানে দেখো স্ক্রিপ্টে দেখতেছো তোমরা যে আমরা ভলভুলাস আসলে কখন বলবো। ভলভুলাস হলো কখন? ভলভুলাস শব্দটা আসলে একটা ল্যাটিন ওয়ার্ড ভলভুলি থেকে আসছে। ভলভুলি মিনস টুইস্ট, অর্থাৎ when there is twisting of the intestine, any part of the intestine or any part of the GIT, তখন আমরা এটাকে ভলভুলাস বলি। অর্থাৎ এই রোটেশন হবে একটা পোর্শন, রোটেশন অফ এ সেগমেন্ট অফ ইন্টেস্টাইন on an axis formed by its mesentery may result partial or complete obstruction, এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যেটাকে আমরা বলি, পার্শিয়াল আর কমপ্লিট অবস্ট্রাকশন করতে পারে অফ দ্য লুমেন উইথ অর উইদাউট সার্কুলেটরি ইম্পেয়ারমেন্ট অফ দ্য বয়েল। এখন এইখানে যে পরের পোর্শনটা আমরা যখন অ্যাড করি, ইফ দেয়ার ইজ সার্কুলেটরি ইম্পেয়ারমেন্ট অফ দ্য বয়েল, তখন কি হবে? দেয়ার ইজ ইস্কিমিক চেঞ্জেস অ্যান্ড ইন অ্যাডভান্স কেস অ্যান্ড ইফ দেয়ার ইজ treatment is late, then in that cases the segment will be gangrenous. তো আমরা এই ডেফিনিশনটা মনে রাখি, এই ডেফিনিশনটা এইভাবেই তোমরা বলার চেষ্টা করবে। তাহলে মোস্ট কমন ভলভুলাস হয় কিন্তু সিগময়েড কোলন। তোমরা ডিউরিং ইউর সার্জিক্যাল ট্রেনিং ইন দি ওয়ার্ড or your ward duty, you have seen so many cases of intestinal obstruction and a very big number of sigmoid colon volvulus you have seen. তো এখানে যদিও একটা লার্জ গার্ড অবস্ট্রাকশন, বাট ইট ইজ ভেরি সিভিয়ার পেইন নিয়ে এই পেশেন্টটা প্রেজেন্ট করে, এবং এটা একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মধ্যে ভেরি ডেঞ্জারাস অবস্ট্রাকটিভ কেস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কেস। এখানে যেমন ভলভুলাস, সিগময়েড কোলন ভলভুলাস হতে পারে, এছাড়া আরও কিছু জায়গায় ভলভুলাস হয়, সেটা ভলভুলাস অফ দ্য সিকাম হতে পারে। সিকাম ইউজুয়ালি আমরা জানি যে রাইট আইলিয়াক ফোসায় থাকে এবং এটা অ্যাসেন্ডিং কোলনের সাথে এটা পোস্টিরিয়রলি রাইটাল ওয়ালের সাথে অলমোস্ট ফিক্সড, বাট ইন সাম কেসেস দেয়ার মে বি ফ্লোটিং সিকাম। এই অ্যাটাচমেন্টটা খুব লুজ এবং অনেক সময় দেখা যায় মেজেন্ট্রি থাকে অ্যান্ড ফ্লোটিং সিকাম হয়, সেই ক্ষেত্রে এই ভলভুলাসটা হবে। ইউজুয়ালি এটা হয় না, কারণ আমরা জানি সিকাম এবং অ্যাসেন্ডিং কোলন ইজ ফিক্সড টু দি পোস্টেরিয়র ওয়াল। আরেকটা হলো
মিড গার্ড ভলভুলাস। এটা ইনফ্যান্টদের হয় ইউজুয়ালি বেশি, অথবা নিউনেটদের বেশি হয়। এটার সাথে রিলেশন কি থাকে? আমরা জানি মিড গার্ড এর একটা রোটেশন হয়, অ্যান্ড দেয়ার ইজ অ্যাবাউট 270 degree rotation of the midgut. Midguts are blood supply from the superior mesenteric artery, এবং এই সুপারিয়র মেজেন্টিক আর্টারির যেই এরিয়াটা ব্লাড সাপ্লাই দেয় এটাই মিডগাট। এখন এই মিডগাটটা শুরু তো তোমরা জানো যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডিনাম থেকে, আর শেষ হলে যে ট্রান্সভার্স ক্লোনে। এই এতখানি একটা জায়গা, এটা যদি এই রোটেশন হয় 270 degree starting from second part of the duodenum to the a very big portions of the transverse colon. তাহলে এখানে এই যে রোটেশনটা যদি না হয় তাহলে একটা মেজেন্টিটা দেখা যাবে যে মিডগাটটা একটা ন্যারো মেজেন্টি দিয়ে ঝুলে থাকে। যখনই একটা ন্যারো মেজেন্টি দিয়ে এরকম নিচের দিকে থাকে, দেন দেয়ার ইজ চান্স অফ রোটেশন। রোটেশন হইলেই তখন এটাকে আমরা বলি ভলভুলাস, এই মিডগাট ভলভুলাস। এই জন্য এটার আর এক নাম, যে যখন রোটেশন হয় ইন দ্য নিউনেট তখন আমরা বলি ভলভুলাস নিউনেটারাম, মিডগাট ভলভুলাস এটা। এরপরে স্টোমাকেও ভলভুলাস হয়, ট্রান্সভার্স কোলনেও অনেক সময় ভলভুলাস হয়। স্ট্যাটিস্টিক্যাল যে ডাটা, এটা দেখা গেছে যে যত ভলভুলাস তার 3% হলো ট্রান্সভার্স কোলনের ভলভুলাস। এই আর এছাড়া অনেক সময় আমরা কম্পাউন্ড ভলভুলাস বলি। আবার ইন্ডিভিজুয়ালি স্মল গাটেও কিন্তু ভলভুলাস হয়, কিন্তু অ্যাকচুয়ালি স্মল গাট ভলভুলাস ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ সিগময়েড কোলন, নটিং উইথ সিগময়েড কোলন। সিগময়েড, এই জন্য আমরা এটাকে সিগময়েড কোলনের সাথে স্মল গাটের নটিং বলি, কিন্তু এটা কম্পাউন্ড ভলভুলাস হিসাবে প্রেজেন্ট করে। কিন্তু ইন্ডিভিজুয়ালি স্মল গাট ভলভুলাসও কিন্তু হতে পারে। তোমরা এখন এখানে এই যে জিনিসটা জানলা যে ভলভুলাস কোন কোন জায়গায় হয়, এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখে নিলাম। আর সিগময়েড কোলন ভলভুলাস এটা কমনেস্ট, এবং এটার প্রেজেন্টেশন একেবারে টিপিক্যাল প্রেজেন্টেশন, যে আমরা আগে কার্ডিনাল ফিচার অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলছি ওগুলোই, যার জন্য এটা আমি আর ভালো আলাদাভাবে বলতে চাচ্ছি না। তবে এটা যদি লেট প্রেজেন্টেশন হয়, দেয়ার ইজ প্রোগ্রেস টুয়ার্ডস দ্য গ্যাংগ্রিন অফ দ্য স্ট্রাঙ্গুলেটেড পোর্শনস অফ সিগময়েড কোলন। এই জন্য এটা গ্যাংগ্রিন যখন নিয়ে আসে তখন পেশেন্টের তো অনেক কিছুই হয়। গ্যাংগ্রিন হয়ে গেলে এখানে গ্যাংগ্রিনার সেগমেন্টের ভিতর ফার্মেন্টেশন অফ দ্য ব্যাকটেরিয়াল টক্সিন সেক্রেশন, পেশেন্ট মে ডেভেলপ এন্ডোটক্সিক শক, এই ধরনের অনেক কিছুই ঘটে। এই জন্য এই ধরনের অবস্ট্রাকশনটা, স্ট্রাঙ্গুলেটেড অবস্ট্রাকশনগুলো অবস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে খারাপ, এবং এর আর্লি ট্রিটমেন্ট ইজ এসেনশিয়াল। তো আমরা এর পরের স্লাইডে আসি। এইখানে এই স্লাইডটা একটু খেয়াল করলে তোমরা দেখবা, আমরা একটা ভলভুলাসের এক্সরে আমরা এখানে দেখাচ্ছি। দুইটা এক্সরের ছবি তোমরা দেখতেছো। এই যে এক্সরে দুইটা দেখো, দেয়ার ইজ রোটেশন অফ দ্য সিগময়েড কোলন, যার জন্য এই এক্সরেটার একটা ডিসক্রিপশন তোমাদের আসতে পারে পরীক্ষায়। এরকম একটা এক্সরে থাকলে তোমাদের ওয়াসপিতে, তখন তোমরা এই কোশ্চেনগুলো ইউজুয়ালি পাবা। প্রথম কোশ্চেনটাই দিবে যে ডিসক্রাইব দ্য এক্সরে। তুমি এক্সরেটাকে ডিসক্রাইব করবা। তুমি এখন যদি এখানে দেখো যে একটা বিশাল সেগমেন্ট ইন্টেস্টাইন দেখা যাচ্ছে, তার মধ্যে এর একটা নিউমেটিক টায়ার লাইক শ্যাডো। তুমি যদি এটাকে বর্ণনা করো, তুমি দেখবা এটা একটা প্লেন এক্সরে, কিন্তু এটা নিউমেটিক টায়ার লাইক শ্যাডো। তুমি এটাকে কিভাবে বর্ণনা করবা? তাহলে বর্ণনা কি দেওয়া আছে? প্লেন এক্সরে অ্যাবডোমেন এপি ভিউ ইন ইরেক্ট পশ্চার ইনক্লুডিং লোয়ার চেস্ট, কিন্তু এখানে লোয়ার চেস্টটা কিন্তু নাই। এখানে লোয়ার চেস্টটা নাই, যার জন্য আমরা চেস্ট বলবো না। এইখানের এক্সরেতে আমরা বলবো যে ইট ইজ দি প্লেন এক্সরে অ্যাবডোমেন। তোমরা যারা শুনছো এইভাবে নোট করবা যে ইট ইজ দি প্লেন এক্সরে অ্যাবডোমেন এপি ভিউ ইন ইরেক্ট পশ্চার showing a pneumatic tire-like shadow within the abdomen. তোমার প্রায়
সমস্ত অ্যাবডোমেনের অংশটাকেই দেখো হিসাব করলে মনে হবে একটা টায়ারের মতো একটা নিউমেটিক টায়ার লাইক শ্যাডো এটা দেখা যাচ্ছে। যদি এখানে আর তার সাথে ফ্লুইড লেভেল থাকতো তুমি সেটা উল্লেখ করবা, কিন্তু ফ্লুইড লেভেল এখানে ওরকম নাই। অর্থাৎ যেই সেগমেন্টটা রোটেশন হয়ে স্ট্রাঙ্গুলেশন হয়ে গেছে তার মধ্যে ফ্লুইড এখনো জমা হয়নি, বাট দেয়ার ইজ কালেকশন অফ হিউজ গ্যাস উইদিন দিস এন্ট্রাপড লুমেট অফ দ্য ইন্টেস্টাইন। আলটিমেটলি এর একটা নিউমেটিক টায়ার লাইক শ্যাডো হয়েছে। তাহলে তোমার এক্স এর বর্ণনাটা এরকম হবে এবং ফাইন্ডিংসটা তুমি এইভাবে লিখবা যে ইট ইজ দি প্লেন এক্স-রে অ্যাবডোমেন এপি ভিউ ইন ইরেক্ট পশ্চার শোয়িং এ নিউমেটিক টায়ার লাইক শ্যাডো উইদিন দি অ্যাবডোমিনাল ক্যাভিটি। নেক্সট দ্য ডায়াগনোসিস কী হবে? এটার ডায়াগনোসিস হবে তোমার সিগময়েড কোলন ভলভুলাস। এটা মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। কারণ ডায়াগনোসিসটা কনফার্ম হবে কখন? এই প্রশ্নটা যদি আমরা করি যে কখন এইটার ডায়াগনোসিসটা কনফার্ম হবে, যে আমরা যেটা বলছি সেটা শিখ, তাহলে বলতে হবে যে আফটার ল্যাপারোটমির আগে আমরা ডায়াগনোসিস এইটাই করব, বাট উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস আফটার ল্যাপারোটমি। সেই কোশ্চেনটা এখানে নাই, কিন্তু এই কোশ্চেনটা থাকতেও পারে এখানে। তা এই যে এখানে আমরা তাহলে এটা একটা লার্জ গার্ড অবস্ট্রাকশন, আমরা এটাকে এখানে দেখো উত্তর দেওয়া আছে লার্জ গার্ড অবস্ট্রাকশন মেবি ভলভুলাস অফ দ্য সিগময়েড কোলন, আমরা এটাকে এখানে বললাম। এরপরে আবার যাও দেখো পরের কোশ্চেনটা যদি আমরা বলি যে এর প্রিডিসপোজিং ফ্যাক্টর কি, সিগময়েড কোলনে কেন এত ভলভুলাস বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা 2-4টা কোশ্চেন আমরা অ্যান্সারটা এইভাবে দিব যে সিগময়েড কোলনের এটার মেজেন্ট্রি লার্জ এবং এটা মেজেন্ট্রিটা অনেক বড়, বাট ন্যারো অ্যাটাচমেন্ট, যেখানে অ্যাটাচমেন্টটা থাকে এর অ্যাটাচমেন্টটা থাকে ন্যারো। আর সিগময়েড কোলনে যখন উপর থেকে তোমার ধরো ফিকাল ম্যাটারগুলো নিচে এসে জমা হয়, এটার এখানে যদি সিগময়েড কোলনটা যদি লোডেড হয়ে যায়, লোডেড সিগময়েড কোলন যদি হয়, ইন দ্যাট কেসেস তুমি লোডেড সিগময়েড কোলন এইটা রোটেশন হয়ে যেতে পারে, রোটেশন হয়ে গিয়ে এটা হয়। এই জন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর একটা হলো লং মেজেন্ট্রি অফ দ্য সিগময়েড কোলন, 2 নম্বর হলো যে এর অ্যাটাচমেন্টটা থাকে ন্যারো, 3 নম্বর হলো এর ইউজুয়ালি এটা লোডেড থাকে উইথ ফিক্যাল ম্যাটার। আর আরেকটা জিনিস হলো অনেক সময় দেয়ার মে হ্যাভ সাম অ্যাডেশন, এটার যে এই সিগময়েড কোলনের কোনো একটা জায়গা যদি অ্যাডেশন হয়ে এন্টিরিয়ার প্যারাইটাল ওয়ালের সাথে অ্যাটাচমেন্ট থাকে, তাহলে তখন হয় কি একটা এক্সিস তৈরি হয়ে যায় ঘোরার জন্য, নিচের দিকে অ্যাটাচমেন্ট, উপরের দিকে একটা ন্যারো আর একটা অ্যাটাচমেন্ট, তাহলে এটা একটা এক্সিস হয়ে যায়, এই এক্সিসে সে ঘুরতে পারে এবং ঘুরে যেতে পারে। এই জন্য অনেক সময় এই অ্যাটাচমেন্টটাও থাকতে পারে, তাহলে অ্যাডেশনও থাকতে পারে অনেক সময়। এখানে আমরা দেখি আমরা যে কোশ্চেনের অ্যান্সার লং মেজেন্ট্রির কথা বলছি, শর্ট অ্যাটাচমেন্ট অ্যাট দ্য বেস আর ওভারলোডেড কোলন, এই কথাগুলো আমরা লিখছি। আর তার সাথে আমরা আরেকটা প্লাস মাইনাস যোগ করতে পারি, সেটা হলো যে অ্যাডেশন। যদি অ্যান্সার 4টা চাই তাহলে অ্যাডেশন এটার সাথে যোগ হবে। এই আমরা ভলভুলার যদি এরকম হয় তাহলে এর প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আসলে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট এই ধরনের স্ট্রাঙ্গুলেটেড ইন্টেস্টাইনের ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট যে এর সার্জিক্যাল ট্রিটমেন্টটাই হলো মেনলি অ্যাপ্রোপ্রিয়েট। বাট ইফ দ্য পেশেন্ট প্রেজেন্ট ইন ভেরি আর্লি স্টেজ, তখন সেই স্টেজে আমরা রিসাসিটেট করে পেশেন্টকে, রিসাসিটেশন ফলোড বাই সার্জারি যেটা করি, সেই সার্জারিগুলো আবার বিভিন্ন ধরনের অপশন আছে। একটা হলো আমরা ভিতরে ঢুকে দেখলাম যে এর কোনো গ্যাংগ্রিন হয় নাই, তাহলে আমরা ডিরোটেশন করে কোলনটাকে ফিক্সেশন করে দিতে পারি, ফিক্সেশন করে দিতে পারি। কোলনটাকে আমরা এমনভাবে ফিক্স করে দিলাম এটার জন্য ভবিষ্যতে আর রোটেশন না হয়, এরকম একটা ট্রিটমেন্ট আছে। আবার অনেক সময় আমরা যেটা করতে পারি রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস, রিসেকশন করে এই বড় সেগমেন্টটাকে আমরা ফেলে দিয়ে অ্যানাস্টোমোসিস করি। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, লার্জ গার্ড যদি বাউল প্রিপারেশন ছাড়া যদি আমরা অ্যানাস্টোমোসিস করি,
তাহলে এইখানে ইনফেকশন এবং ফেইলিয়ারের একটা বিশাল সম্ভাবনা থাকে। এই জন্য আমরা মোস্ট অফ দ্য কেসে এটা বাদ দিয়ে আমরা এগুলো কিন্তু অপশন, এই তোমরা এই সবগুলো একসাথে চিকিৎসা না, কিন্তু এই সবগুলো এক একটা অপশন। এই জন্য এটা অর দিয়ে লিখবা তোমরা, ডিরোটেশন অ্যান্ড কোলোফিক্সেশন অর রিসেকশন অ্যান্ড অ্যানাস্টোমোসিস, অথবা আমরা হার্টম্যানস প্রসিডিওরেও যেতে পারি। দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অপশনস অফ দ্য সার্জারি। এগুলো ভাইবার জন্য একটু মনে রাখো, আর অস্পির জন্য মনে রাখো যে এগুলো আমরা আসলে এগুলো লিখতে পারি। আরও চিকিৎসা আছে, সেটা আমরা ভাইবা বোর্ডে বলি যে সারা যদি আমি অপারেশন করব না, অপারেশন না করে কিছু করা যায় কিনা। অনেক সময় দেখা যায় ফ্লেক্সিবল কোলোনোস্কোপি করে আমরা ওই ফ্লেক্সিবল কোলোনোস্কোপির ওই ভিতর দিয়ে একটা টিউব ঢুকাই দিতে পারি। আমরা ঢুকাই দিয়ে অনেক সময় দেখা যায় এটাকে ডিকম্প্রেস করতে পারি। ডিকম্প্রেস করে দিলে অনেক সময় স্পন্টিনিয়াসলি দ্যাট মে রোটেশন হয়ে রিভার্স হয়ে যায় এবং আলটিমেটলি টেম্পোরারি এই অবস্ট্রাকশনটা ওভারকাম হয়। পরবর্তীতে আমরা এটা যেহেতু রিপিট করে, দেন উই ক্যান গো ফর ইলেকটিভ সার্জারি। এটা একটা অপশন আছে আমাদের। তো এরকমভাবে একটা ট্রিটমেন্ট আছে। এটা হলো যে অপারেশন ছাড়া, বাট ইউ মাস্ট হ্যাভ অল দ্য ফেসিলিটিস অ্যাট ইউর হ্যান্ড। সমস্ত ফেসিলিটিস হাতের কাছে নাই, যে তুমি তো সেটা করতে পারবে না, সেরকম একটা বিষয় আছে। আমরা সেই আগের কোশ্চেনটাই যদি যাই, পরে আবার দেখো এইরকম যদি কোনো তোমার অস্পিড কোশ্চেন থাকে, যে অস্পিড কোশ্চেনের এরকম একটা অপশন তোমার থাকবে যে আদার সাইট অফ ভলভুলাস ফরমেশন বা সাস সার্জিক্যাল কন্ডিশন। তোমার তো ভলভুলাস সরাসরি উল্লেখ করবে না, সাস সার্জিক্যাল কন্ডিশন, অর্থাৎ এই যে ভলভুলাস তুমি ডায়াগনোসিস করলা, এটা আর কোন কোন অর্গানে বা কোন কোন জায়গায় হতে পারে, তখন তোমার যে অ্যান্সারটা সংক্ষেপে তুমি এই এক লাইনে লিখে দিতে পারো যে ফ্লোটিং সিকাম, ম্যাল রোটেটেড মিড গার্ড, ট্রান্সভার্স কোলন, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, এই সমস্ত জায়গায়ও এটা হতে পারে। আমার মনে হয় যে ভলভুলাস নিয়ে তোমাদের যদি আর কিছু কোশ্চেন থাকে সেটা তোমরা করে নিও, আমি তোমাদের সেই আনসারটা দিয়ে দেবো। তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমার মনে হয় একজন যে মডারেটর থাকে তার কাছে দিবা তোমরা কোশ্চেনটা। এই কোশ্চেনগুলো আমাকে পাঠাই দেবে, পরের দিন যখন আবার আমরা লেকচার ক্লাস নিব তখন আবার ওই কোশ্চেনগুলো আগে সলভ করে তার পরবর্তী আমরা প্রসিড করতে পারি। এটা খুব ভালো হবে। কোশ্চেনগুলো কামরুলের কাছে আপাতত জমা দিয়ে দিও, পরবর্তীতে আমরা ওইখান থেকে নিয়ে আমি আনসার দিয়ে দেব। আর আরেকটা জিনিস বলি, আমার লেকচার ক্লাস তোমরা যখন লেকচার গ্যালারিতে করতাম তখন তোমরা নিজেরাই কিন্তু স্লাইড বানাইতে তোমাদেরকে দিয়ে আমি এই লেকচার মানে একটা প্রেজেন্টেশন দেওয়াইতাম, তারপরে আমি তোমাদেরকে ইন ডিটেলস এর এক্সপ্লানেশন দিতাম। তো সেইটাও এখানে কিন্তু যাবে না। আমি এক সময় তোমাদেরকে বলবো যতগুলো এই ওয়াসপির কোশ্চেন এবং তোমাদের অ্যান্সার এখানে আমি দিয়ে দিলাম, এইটা তোমাদের ভিতর থেকে একজনে একদিন প্রেজেন্ট করবে। ধরো আর এই ঈদের পরটার এখন থেকে 20-25 দিন পর একজনে এই ওয়াসপির কোশ্চেনগুলো তোমরা একজনে প্রেজেন্ট করবা, একজনকে সেইভাবে আগে থেকে ঠিক করে রাখবা, কারণ আমরা সেটাও একটু এনজয় করতে চাই। স্টুডেন্টদের পার্টিসিপেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লার্নিং। এইখানে তোমরা একটু দেখো, আমি অ্যাপেন্ডিক্স নিয়ে তোমরা অনেক লেখাপড়া করছো, তারপরেও আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সেই একটা ওয়াসপিও পাবা, অ্যাপেন্ডিক্সের স্পেসিমেন, গল ব্লাডারের স্পেসিমেন, অথবা দুইটাই, এটা প্রায় পরীক্ষায় পাওয়া যায়। অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার, দুইটার ভিতরে একটা তো অবশ্যই পাবা, আবার অনেক সময় দুইটাই পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখো একটা স্পেসিমেন তোমরা এখানে দেখতেছো, স্পেসিমেনটা দেখে কি মনে হয়? তো এখানে কোশ্চেন নোট সেইভাবে করা আছে, মেনশন দ্য নেম অফ দ্য স্পেসিমেন, রাইট ডাউন দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জেস, হোয়াট অপারেশন ওয়াজ ডান, মেনশন দ্য কমপ্লিকেশনস অফ কমপ্লিকেশনস, ইফ অফ হবে না, এটা হলে ইফ রিমেইন আনট্রিটেড। তুমি এই অবস্থাটা যদি রেখে দাও তাহলে তার কি কি কমপ্লিকেশন হতে পারে।
তাহলে এর সাথে আরও অনেক মানে কোশ্চেন হতে পারে, সেগুলো আমি এখন একটা একটা করে তোমার সাথে আলোচনা করবো। এরপরে আর কোনো তো কিছু নাই নাকি? তাহলে উপরেরটাই যে হ্যাঁ এখানেই থাকে। তো তোমরা আগে এই কোশ্চেনগুলো আগে একটু সলভ করো, এটার অ্যান্সার এখানে লেখা নাই, আমি বলবো তোমরা একটু নোট করে নিলে ভালো, আর যদি নোট নাও করো মনে রাখো তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এই স্পেসিমেনটা কি? এটা একটা, ইট ইজ দ্য স্পেসিমেন অফ প্যাথোলজিক্যাল অ্যাপেন্ডিক্স উইথ মেজো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এবং মেজো অ্যাপেন্ডিক্স, কিন্তু এটা প্যাথোলজিক্যাল। কেন প্যাথোলজিক্যাল? এইটার এই প্যাথোলজিটার একটু বর্ণনা দিতে হবে, পরের কোশ্চেনই আছে। হোয়াট আর দ্য চেঞ্জেস? এটা দেখলেই বোঝা যাচ্ছে দি ইট ইজ ইডিমেটাস, wall of the appendix is very edematous and swollen, এবং not only the appendix, meso appendix is also edematous and swollen। তুমি যদি এটা খেয়াল করো ভালো করেই দেখবা এখানে। আর there is change of color, এটা নর্মাল যে কালার সেটা নাই, it has lost its normal color, এটা আলটিমেটলি এটি রেডিশ হয়ে গেছে। not only that, near the tip there is some ischemic changes, and it is there is some ischemic and gangrenous change। ইস্কিমিয়া হয়ে দেখো টিপের কাছাকাছি একটা জায়গায় একটু গ্যাংগ্রিনাস চেঞ্জেস হয়ে গেছে। তাহলে এই কয়টা জিনিস আমি যদি এখানে লিখি, তাহলে তোমার এই যে এই প্যাথোলজিক্যাল চেঞ্জ যেটা আছে, যেটার বর্ণনা দেওয়ার কথা বলা হয়েছে এখানে, তুমি এটা তোমার অ্যান্সার দেওয়া হয়ে যাবে। এটা কিন্তু এখানেও প্রায় 2 নম্বর থাকে, এই প্যাথোলজিক্যাল ডিসক্রিপশনে 2 নম্বর থাকে। তোমরা এই প্যাথোলজিক্যাল ডিসক্রিপশন এইভাবে দিবা। তাহলে স্পেসিমেন অফ অ্যাপেন্ডিক্স অ্যান্ড উইথ মেজো অ্যাপেন্ডিক্স, এটা প্যাথোলজিক্যাল স্পেসিমেন। কেন প্যাথোলজিক্যাল? দেয়ার ইজ চেঞ্জেস অফ দ্য ওয়াল, কি হয়েছে এখানে? ইডিমাটাস অ্যান্ড সোলেন ওয়াল হয়ে গেছে, এবং অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ ইডিমা অ্যান্ড সোয়েলিং অফ দ্য মেজেন্ট্রি। আর তার সাথে সাথে দেখো দেয়ার ইজ চেঞ্জ অফ কালার। তাহলে এই কথাগুলো লিখবা। আর অপারেশন তাহলে কি করা হয়েছে এখানে? সিম্পল অ্যাপেন্ডিসেক্টমি। অ্যাপেন্ডিসেক্টমি হ্যাজ বিন ডান। এখানে এই অপারেশনটা যে করা হলো, এই অপারেশনের কি কি অপশন আছে, এটা তোমার কাছে কোশ্চেন থাকতে পারে। আমি সেটা এখনই বলে যাচ্ছি। এটা সেই কোশ্চেনটা আমি এখানে লিখি নাই, কিন্তু এখানে যে কোনো এক্সামিনার লিখতে পারে হোয়াট আর দ্য অপশনস অফ দ্য অপারেশন। একটা হতে পারে আমরা ওপেন করে অপারেশন করি, আর একটা হলো ল্যাপারোস্কোপিক্যালি আমি অপারেশন করতে পারি। তাহলে ওপেন অ্যান্ড ল্যাপারোস্কোপিক অপশনে আমরা যেতে পারি। এরপর আসতে পারে যে ল্যাপারোস্কোপিক যে অপশনে আমরা যদি যাবি, হুইচ ওয়ান ইজ বেটার। ল্যাপারোস্কোপিক সার্জারির যে সমস্ত অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো তোমাদের লিখতে হবে। এগুলো আমরা মনে হয় যে অলরেডি উই হ্যাভ ডিসকাস ইন আওয়ার লেকচার ক্লাস, সেখান থেকে নিয়ে নিবা। কারণ এত বেশি কথা বললে আর তোমাদের এই অ্যাডভান্স হওয়া যাবে না, লেখাপড়া করানো যাবে না। তবে ওগুলো নিয়ে আবার আরও আমি আলোচনাও করবো পরে, তবু এই কোশ্চেনগুলো থাকে। আর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনসিশন ইন অ্যাপেন্ডিসেক্টমি, ফর অ্যাপেন্ডিসেক্টমি, এইটাও কোশ্চেনটাও কিন্তু এখানে থাকতে পারে। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনসিশন ফর দিস অপারেশন। তাহলে সেগুলো বলো। ক্লাসিক যেটা আমরা বলি গ্রিডাইরেন ইনসিশন, ইট ইজ দি ক্লাসিক ইনসিশন। এছাড়া আর কি কি ইনসিশন আছে? রাদারফোর্ড মরিসন্স ইনসিশন, রাদারফোর্ড মরিসন্স ইনসিশন। তো ক্লাসিক ইনসিশন যদি গ্রিডাইরেন ইনসিশন হয়, আর এর সাথে এরপরে আমরা বললাম রাদারফোর্ড মরিসন্স ইনসিশন, এগুলো মাসেল কাটিং ইনসিশন। যখন অ্যাপেন্ডিক্সটা একটু হাই আপ হয়, আমরা ক্লাসিক ইনসিশন দিয়ে অ্যাপেন্ডিক্সটাকে বের করতে পারছি না, তখন আমরা করি কি যে এই মাসেলগুলো আবার কেটে দিই। কোন মাসেল? এই যে 3টা মাসেল আছে, যেটা আমরা বলি যে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এটাকে কেটে দিই। আগে করতাম স্প্লিট, আর এখন আমরা ডায়াথার্মি দিয়ে ডিভাইড করে দিই। তাহলে মাসেল কাটিং ইনসিশন দিয়ে, এবং এই যে ইনসিশনটাকে আমরা একটু উপরের দিকে যদি একটু বাড়াই দিই, তা সেটা কি বলা হয়? রাদারফোর্ড মরিসন্স ইনসিশন। এটা হাই আপ সিকাম থাকলে, অথবা যদি অ্যাপেন্ডিক্সটা সাব হেপাটিক পর্যন্ত যেতে পারে, রিজিয়ন পর্যন্ত যেতে পারে, এবং অনেক সময় এটা ভেরি ডিফিকাল্ট টু ডেলিভার দ্য অ্যাপেন্ডিক্স থ্রু দ্য ক্লাসিক ইনসিশন, অ্যান্ড ইন দ্যাট কেসেস we can extend the infection upwards
and we can cut the muscle, and that's why it is called Rutherford-Morrison's muscle cutting incision. এটা দুইটা ইনসিশন গেল। আর কি ইনসিশন আছে, আর একটা হলো লেন্স ইনসিশন। এই লেন্স ইনসিশনটা ইউজুয়ালি আমরা চিলড্রেনদের ক্ষেত্রে ব্যবহার করি, আমরা ফিমেলদের ক্ষেত্রে ইউজ করি। আমরা যেখানে মনে করি কসমেটিক বেনিফিট আমরা একটু বেশি দেব, তো রুগীদের কসমেটিক বেনিফিট বেশি দিতে হলেই সেখানে লেন্স ইনসিশন দিতে হবে। লেন্স ইনসিশন ইট ইজ দ্য ট্রান্সভার্স ইনসিশন অ্যালং দ্য স্কিন ক্রিজ। স্কিন ক্রিজে ইনসিশন দিলে এখানে স্ক্যার কম হবে, এবং স্ক্যার কম হলে আমরা এই রোগীদের কসমেটিক ডিসফিগারেশন কম হবে, এবং এখানে স্ক্যার কম জন্যই এই জন্যই এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই একটা ভালো, ইয়াং অ্যাডাল্ট ওদেরকে আমরা এগুলো দিয়ে থাকি। এরপরের কোশ্চেনটা হলো যে কমপ্লিকেশনস। আমরা যদি এই অ্যাপেন্ডিসাইটিস হলো একটা রোগীর অপারেশন করলাম না, এর অনেক কিছু করতে পারে। একটা হলো এর যদি এটা ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিসাইটিস সাধারণত দুই ধরনের। টাইপস অফ অ্যাপেন্ডিসাইটিস তোমরা একটু লিখে রেখো যে আমরা দুই ধরনের অ্যাপেন্ডিসাইটিস বলি। একটা হলো ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস। এই ক্যাটারাল অ্যাপেন্ডিসাইটিস, ক্যাটারাল শব্দটা হলো বাংলায় যদি আমরা মিনিং করি তাহলে মৃদু, অর্থাৎ এর ইনফ্লামেশন ইজ ভেরি লেস। এখানে এই জন্য সাইন সিমটমও অনেক কম হয়, এর প্যাথোলজিক্যাল চেঞ্জও অনেক কম হয়। এই জন্য আমরা যদি চিকিৎসা অনেক সময় নাও করি, দেয়ার মে হ্যাভ সাম স্পন্টেনিয়াস রিজলিউশন অফ দিস ইনফ্লামেশন, ক্যাটারাল ইনফ্লামেশন, অ্যান্ড দেয়ার ইজ পেশেন্ট মে কিওর স্পন্টেনিয়াসলি। এর ভবিষ্যতে আর কোনোদিন এই অ্যাপেন্ডিসাইটিস নাও হতে পারে। এই জন্য ক্যাটারাল ইনফ্লামেশন, ভেরি লেস সিমটমস, এই সমস্ত ক্ষেত্রে রুগীদের অপারেশন অনেক সময় এখন আর আমরা করি না। তো সেই ক্যাটারাল ইনফ্লামেশন হলে দেয়ার ইজ স্পন্টেনিয়াস রিজলিউশন। তো আমরা যদি মনে করি বলি যে অ্যাপেন্ডিসাইটিসের এর ফেট কি, তাহলে এর একটা ফেট হলে এর স্পন্টেনিয়াস রিজলিউশন হয়ে যেতে পারে, আর একটা ফেট হলে এর কমপ্লিকেশন হতে পারে। তাহলে এখানে বলা হয়েছে, এখানে তোমাদের কোশ্চেন আছে কমপ্লিকেশনস। যদি ফেট বলতো তাহলে তোমার স্পন্টেনিয়াস রিজলিউশন আগে তোমার লিখে তারপরে কমপ্লিকেশন লিখতে হবে। বাট হেয়ার ইন দি কোশ্চেন উই হ্যাভ মেনশন কমপ্লিকেশনস, কাজেই তোমাকে কমপ্লিকেশনগুলোই বলতে হবে। কমপ্লিকেশন হতে পারে ভেরি কমন কমপ্লিকেশন অ্যাপেন্ডিকুলার লাম্প ফরমেশন। আমরা অ্যাপেন্ডিক্সের যদি অপারেশন, এই অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন না করি, লাম্প ফরমেশন ইট ইজ দি কমনেস্ট কমপ্লিকেশনস। লাম্পটা কেন হয়? অ্যাপেন্ডিক্সটা এখানে যে স্পেসিমেনটা দেখতেছো, একটা ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স, এত বড় একটা ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স যদি এরকম রাইট ইলিয়াক ফোসায় থাকে তাহলে কি কি কাহিনী ঘটবে? এর সাথে সাথেই তোমার ওমেন্টাম, যাকে আমরা বলি অ্যাবডোমিনাল পুলিশম্যান, সে সাথে সাথে এসে এটাকে র্যাপ করে ফেলবে। তাহলে এর সাথে পাশে থাকে কি সিকাম, সিকামও কিছুটা ইনফ্লেমড হয়ে যায়। একটা ইনফ্লেমড অর্গানের পাশে যে সারাউন্ডিং স্ট্রাকচার, সেও ইনফ্লেমড হবে। এমনকি যখন এই গ্রেটার ওমেন্টাম এসে তাকে র্যাপ করবে, দিস র্যাপড গ্রেটার ওমেন্টাম itself also become very inflamed. তোমরা অ্যাপেন্ডিসাইটিসের যদি অপারেশন দেখে থাকো, অ্যাপেন্ডিসেক্টমি যদি দেখে থাকো, তুমি দেখবা যে যদি একটু একদিন দুই দিন দেরি হয় তাহলে ওমেন্টাম যেটা এটার পাশে ছিল সেটাও একদম ইনফ্লেমড হয়ে তার সোয়েলিং হয়ে গেছে। কাজেই এই র্যাপড যে গ্রেটার ওমেন্টাম সেটা আসলো, সাথে সিকাম অ্যান্ড সাম পার্ট অফ দ্য টার্মিনাল আইলিয়াম, এগুলো সবগুলোই একটু ইনফ্লেমড হয়ে যায়। তাহলে এই জন্য এই সমস্ত জিনিস দিয়েই এই লাম্পটা তৈরি হয়। তাহলে আমরা বলি যে একটা লাম্প তাহলে কীভাবে তৈরি হবে? বাই ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স উইথ সিকাম, part of the small intestine, that is terminal ileum, and that has been wrapped by greater omentum. এই কয়েকটা জিনিস নিয়ে এখানে এই লাম্পটা তৈরি হলো। তা লাম্পটা একটা প্রোটেক্টিভ ফিনোমেনা, যে যখনই এই ওমেন্টামটা চলে আসছে তখন সে করে কি, এর ইনফেকশনটাকে স্প্রেড করতে সে প্রিভেন্ট করে, যার জন্য আমরা এটাকে একটা প্রোটেক্টিভ ফিনোমেনা বলি। তো এইটা এই জন্য অ্যাডাল্টদের ক্ষেত্রে সহজে দেখবা যে এই অ্যাপেন্ডিক্সটা পারফোরেশন হয়ে এর পেরিটোনাইটিস এটা খুব কম হয়,
in adult, কারণ অ্যাডাল্টদের ক্ষেত্রে there is well developed greater omentum, and it gets chance to wrap the appendix, and ultimately there is less chance of spread of infection to the lower abdomen or to the other area of the abdomen, যার জন্য এটা সেখানে চান্সটা একটু কম থাকে। তো আমরা এইভাবে একটা অ্যাপেন্ডিকুলার লাম্প তৈরি হলো, পরীক্ষার সময় ফ্রিকোয়েন্টলি এটা জিজ্ঞেস করা হয়। শুধু তাই না, রিটেন কোশ্চেনে কিন্তু এই অ্যাপেন্ডিকুলার লাম্প, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য অ্যাপেন্ডিকুলার লাম্প, এটা আসে। আবার তার সাথে সাথেই আসে যে একটা রুগী অ্যাপেন্ডিকুলার লাম্প নিয়ে আসলো, হ্যাঁ, হাউ উইল ইউ প্রসিড টু ট্রিট দ্য কেস, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, সেটাও আসে। তাহলে আমরা এখন এই লাম্পের রুগীদের প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি? লাম্প যখন হয়ে যাবে 3-4 দিন পর চলে আসলে সে রুগীর কিন্তু লাম্প, অ্যাপেন্ডিকুলার লাম্পের চিকিৎসা বলবা যে স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট। আমরা ইউজুয়ালি এর পেশেন্টকে নাথিং বাই মাউথে রাখি ফর 24 to 48 আওয়ার্স, সাথে ফ্লুইড দেবো এডিকুয়েট, তাকে অ্যান্টিবায়োটিক দেবো, অ্যান্টিবায়োটিকের সাথে মেট্রোনিডাজল দিতে হবে। ইন্টেস্টাইন বা যে কোনো এই অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে, স্পেশালি দ্য ইন্টেস্টাইন, এই ইন্টেস্টাইনের ভিতরে তোমার যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেখানে দেখা যায় শুধু অ্যান্টিবায়োটিক দিলে হয় না, এর ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরয়েডস থাকে, এই জন্য এখানে অনেক সময় মেট্রোনিডাজল দিতে হয়। এই জন্য অ্যান্টিবায়োটিকের সাথে সাথে আবার মেট্রোনিডাজলও দিতে হবে। এই জন্য আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেবো, মেট্রোনিডাজল দেবো, প্যারেন্টাল ডোটিসব ফর 48 আওয়ার্স, তারপর এডিকুয়েট অ্যানালজেসিক দেবো, অ্যান্ড তার সাথে একটা ওমিপ্রাজল গ্রুপের ওষুধ দেবো। এগুলো দিয়ে পেশেন্টকে উইল মনিটর দ্য পেশেন্টস, অ্যান্ড ইফ দেয়ার ইজ ওয়েল রেসপন্স টু দ্য অ্যান্টিবায়োটিক অ্যান্ড মেট্রোনিডাজল, অ্যান্ড আফটার 48 আওয়ার্স উইল convert all the drugs to the parental route, from parental route to the oral route, দিয়ে এই রুগীকে আমরা পরে বিদায় দিয়ে দেব, বাড়িও ছেড়ে দিতে পারি। তারপরে এই রুগীটা যখন লাম্পটা যখন চলে যাবে, উইথ দিস কনজারভেটিভ ট্রিটমেন্ট উইল পারফর্ম দ্য অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন। এই জন্য এক লাইনে যদি তুমি বলতে চাও হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, এক লাইনের ট্রিটমেন্ট হলো যে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফলোড বাই ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি। আমরা ভাইবে বোর্ডে এটুকুই পছন্দ করি। এখন পরে কনজারভেটিভ ট্রিটমেন্ট কি আমি যদি জিজ্ঞাসা করি, তাই তুমি তখন ওই কথাগুলো বলবো। তো যাই হোক, আমরা একটা গাইডলাইন দিচ্ছি, কিন্তু তারপরেও মনে রাখবা ইট ইজ দি গাইডলাইন। আরও অনেক পড়া আছে, তা আমরা এত তো পড়াইতে পারবো না তোমাদেরকে। কার কোনো কোশ্চেন নাকি আছে? কনজারভেটিভ ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক, conservative treatment, not only antibiotic, conservative treatment, all the things will keep the patient nothing by mouth. আমি আরেকবার বলছি, we will start parental fluid, IV fluid, adequate parental IV fluid, we will start parental antibiotic, parental metronidazole, and then we will give adequate analgesic along with omeprazole, parental omeprazole, and then we will monitor the patients. এই সমস্ত কথাগুলোই এখানে আসবে। and if there is well response to this conservative treatment, well রেসপন্স যদি না হয়, তাহলে সেখানে তো আসলে অনেক সময় আমাদেরকে চিকিৎসা মডিফাই করতে হবে। পরবর্তী কোশ্চেনটা আসবে, তাহলে আমাদের যদি এই যে লাম্প আমরা চিকিৎসা দিলাম, এর যে রেসপন্স করলো কি করলো না, এটা আমরা কীভাবে বুঝবো? রেসপন্স করলে অবশ্যই তার পালস কমে যাবে, টেম্পারেচার কমে যাবে, তার যে টেন্ডারনেস, অ্যাবডোমিনাল টেন্ডারনেস কমে যাবে, অল আদার ক্লিনিক্যাল ফাইন্ডিংস যেগুলো আছে সেগুলো ইমপ্রুভ করে যাবে। করলে তখন আমরা বলবো যে এটা ওয়েল রেসপন্ডিং টু দ্য মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট। আর যদি না করে কীভাবে বুঝবো? তার পেইনটা বেড়ে যাবে, তার পেইন বেড়ে যাবে, তার পেইন বেড়ে, আমি ফ্লুইডটা একটু পরে বলছি, তার পেইন বেড়ে যাবে, পেইনটা, আর এখানে যে লাম্পের সাইজটাও বেড়ে যাবে, টেন্ডারনেস, অ্যাবডোমিনাল যে ফাইন্ডিংস সেগুলোও বেড়ে যাবে, হ্যাঁ। আর টেম্পারেচারটা কিন্তু হাই ফিভার হবে পেশেন্ট, আগে ছিল লো গ্রেড ফিভার, এখন পেশেন্টের হাই ফিভার হবে। তাই এই যে দেয়ার ইজ চেঞ্জ অফ সাম ক্লিনিক্যাল ফাইন্ডিংস, ক্লিনিক্যাল ফিচার্স, এটা দিয়ে আমরা তখন বুঝলাম যে না, পেশেন্টের রেসপন্স করছে না।
আর রেসপন্স না করলে তখন কি কমপ্লিকেশন হতে পারে, তখন একটি লাম্প থেকে দেখবা যে এই রোগীগুলো পরবর্তীতে কমপ্লিকেশন হয়ে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হবে, দেন পেশেন্ট উইল ডেভেলপ অ্যাবসেস। তাহলে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস এটা কিভাবে আমরা বুঝতে পারি? হাউ ক্যান উই কনফার্ম দ্যাট দেয়ার ইজ অ্যাবসেস ফরমেশন? এটা আমরা যদি নন ইনভেসিভ একটা ইনভেস্টিগেশন করি, যাকে আমরা বলি যে আমাদের হাতের কাছেই থাকে আল্ট্রাসোনোগ্রাম। তোমরা যদি এখন ওয়ার্ডে যাও, যে আল্ট্রাসোনোগ্রামটা এটা আমরা মেডিসিনের ডাক্তারদের মতো এটা স্টেথোস্কোপের মতো ব্যবহার করি। এই জন্য আল্ট্রাসোনোগ্রামকে এখন বলা হয় ইট ইজ দ্য স্টেথোস্কোপ অফ দ্য সার্জন। আমরা ওয়ার্ডে দেখবা যে আমাদের ওয়ার্ডেও আছে, সার্জিক্যাল ওয়ার্ডে তোমরা যদি ওয়ার্ড করো, ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ অ্যান আল্ট্রাসোনোগ্রাম ইন দি ওয়ার্ড। আমরা যখন রাউন্ড দিই তখন আল্ট্রাসোনোগ্রামটা আমাদের সাথে সাথে থাকে, কারণ আমরা অনেক সময় অনেক প্যাথোলজি এই আল্ট্রাসোনোগ্রাম দিয়ে দেখে নিই। তো অ্যাবসেস হয়ে গেছে, এটা কিভাবে বুঝবো? আমরা ইমিডিয়েটলি আমরা তাকে একটা আমাদের নন ইনভেসিভ প্রসিডিওর 1 মিনিটের মধ্যেই বুঝবো আল্ট্রাসোনোগ্রাম করলে। আর আরও আমরা করতে পারি আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন করলে ভিতর থেকে পুজ চলে আসবে। আল্ট্রাসোনো গাইডেড অ্যাসপিরেশন দেখবো যে ওখানে পুজ চলে আসছে। তাহলে এইরকমভাবে, তাহলে যদি অ্যাবসেস হয় তাই তার চিকিৎসা কি? আমি এক লাইনে বলে রাখি, তোমরা একটু মনে রাখো। যখন দেয়ার ইজ অ্যাবসেস ফরমেশন, দেন অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তখন তার চিকিৎসা হলো এক্সট্রাপেরিটোনিয়াল ড্রেনেজ অফ অ্যাবসেস। আমরা অ্যান্সারটা এইভাবে চাই, হ্যাঁ, যে এক্সট্রাপেরিটোনিয়াল ড্রেনেজ অফ অ্যাবসেস। এখন প্রশ্ন হলো, আমরা যখন একটা অ্যাবসেস ড্রেন করব, প্যারাইটাল অলে যখন ইনসিশন দেব, তখন এক্সট্রাপেরিটোনিয়াল কথাটা কেন আমরা এখানে বললাম? আমরা কি পেরিটোনিয়াম তাহলে কাটবো না? তোমরা জানো যে অ্যাবসেস হওয়ার আগে কি ছিল? এখানে একটা লাম্প। এই লাম্পটা এমনভাবে এই অ্যাপেন্ডিক্সটাকে সেপারেট করে রাখছে আদার অ্যাবডোমিনাল অর্গান থেকে, যে ইট ইজ এ সেপারেট এন্টিটি। এই জন্য আমরা এমনভাবে এই অ্যাবসেসটা ড্রেন করব যেন এখান থেকে কোনো পাস অ্যাবডোমিনাল ক্যাভিটির কোথাও যেন স্প্রেড না করে। যার জন্য আমরা ইনসিশনটা এমনভাবে দেবো, ইনসিশন দিয়ে এই অ্যাবসেস ক্যাভিটির উপর দিয়ে যাব এবং অ্যাবসেস ক্যাভিটির ভিতরে ঢুকে যাব। উই ডু নট লাইক টু স্প্রেড দ্য ইনফ্লামেশন to the by infection to the other side of the abdominal cavity, so that there should not be any leaking of pus to the abdominal cavity, other part of the abdominal cavity. এই জন্য আমরা other part of the abdominal cavity ভিতর এই পাসটা যাতে না যায় সেইভাবে ড্রেন করব। এই জন্যই এটাকে বলা হয় যে এক্সট্রাপেরিটোনিয়াল ড্রেনেজ অফ অ্যাবসেস। আমরা এক্সট্রাপেরিটোনিয়াল ড্রেনেজ অফ অ্যাবসেস এই জন্য বলি। তাহলে এইটাকে একটু এক্সপ্লেনেশন মনে রাখবা যে এক্সট্রাপেরিটোনিয়াল ফ্লুইডের কথা একজনে বলছিলাম। এখানে আমরা যে ফ্লুইডটা দেই, ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড ইউজুয়ালি দেই, নর্মাল স্যালাইন না। আমরা এখানে নিউট্রিশন এবং ফ্লুইড একসাথে হবে, এই জন্য আমরা করি কি, আমরা সাধারণত ডিএনএস দেই অথবা কম্বিনেশনেও দিতে পারি অনেক সময়। যদি ইফ দ্য পেশেন্ট ইজ ইয়াং অ্যাডাল্ট, দ্য ডিএনএস ডিএ একসাথে কম্বিনেশনে দিতে পারি। তার সাথে আবার এরকমও করতে পারি যে যদি 3 লিটার ফ্লুইড আমরা দিই, তাহলে আমরা ডিএনএস দিলাম 1 লিটার, আর 1 লিটার দিলাম ডিএ, আর 1 লিটার হার্টম্যান সলিউশন। এভাবে আমরা কম্বিনেশন দিতে পারি। তাহলে তোমরা বলবা ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইডই দেওয়া ভালো, ইউজুয়ালি আমরা ডিএনএস দিই। তো সেই ডিএনএস ফ্লুইড, ডিএ অ্যান্ড ডিএনএস এর কম্বিনেশন দিই সাধারণত এই ফ্লুইডটা এখানে। তো আমরা কমপ্লিকেশন কিন্তু পুরো কমপ্লিট করি নাই। অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশন বলতে গিয়ে এই কমপ্লিকেশন নিয়ে আমরা একটু আলোচনা করছি। তাহলে আমরা টোটাল কমপ্লিকেশন যেগুলো কমন সেটা যদি বলি, তাহলে একটা তো আমরা বললাম অ্যাপেন্ডিকুলার লাম্প, আর হলো অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস। এই দুটো হয়ে গেল। আর কি হতে পারে? যদি এই গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স হয় এবং অ্যাপেন্ডিক্স যদি লিক করে যায়, তাহলে কি হবে? পেরিটোনাইটিস। তাহলে ইফ পারফোরেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, এটা আরেকটা কমপ্লিকেশনস ইন গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স। পারফোরেশন যদি অ্যাপেন্ডিক্স হয়, তাহলে তারপরে কি হবে? পেরিটোনাইটিস। তাহলে এইটা হলো
দেয়ার ইজ সাম মেজর কমপ্লিকেশনস, যদি আমরা অপারেশন না করি এই কমপ্লিকেশনগুলো তোমরা পরীক্ষার সময় লিখবা। তো অনেক সময় রিমোট কমপ্লিকেশন আবার হয়, এগুলো আমরা মনে হয় যে এখন এই ক্লাসগুলো আলোচনা না করি, পরবর্তীতে আরও সময় পেলে আমরা ইন ডিটেলস আলোচনা করতে পারবো। তো অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আর কয়েকটা কোশ্চেন ইউজুয়ালি এখানে আমরা রেজ করলাম, সেটা হচ্ছে টিপিক্যাল প্রেজেন্টেশন অফ অ্যাপেন্ডিসাইটিস। এইটা তোমাদের কিন্তু জানতে হবে। আমি খুব সংক্ষেপে বলবো, তোমরা জানো সবাই, তারপর আমি আবার একটু তোমাদেরকে রিমেমোরাইজ করাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের যে ক্লাসিক প্রেজেন্টেশন কীরকম হবে। আমরা জানি যে এর ইউজুয়াল পেইনটা হবে একটা পেরিয়ামলিক্যাল পেইন, অ্যান্ড পেইনটা স্টার্ট at periumbilical region. After few hours pain shifted to the right iliac fossa. Our pain is associated with anorexia, nausea, vomiting. এগুলো হলো তার সিমটমস। তাহলে এর সাথে আমরা যদি ফিজিক্যাল ফাইন্ডিংস যোগ করি, ক্লাসিক ফিজিক্যাল ফাইন্ডিংস, তার কিছু জিনিস এখানে দেওয়া আছে। আমরা যদি এই রুগীটার টেম্পারেচার করি, কনসিডার করি, তাহলে দেখা যাবে যে তার লো গ্রেড ফিভার থাকে পেশেন্টের। তাহলে আমরা যদি থার্মোমিটার দিয়ে দেখি তাহলে টেম্পারেচার একটু বেশি পাবো, তাহলে লো গ্রেড ফিভার পাবো। টেন্ডারনেস যদি আমরা অ্যাবডোমেন যদি অ্যাপেলপেট করি, তাহলে তার রাইট ইলিয়াক ফোসা বা এই জায়গাটায় মাসেল গার্ড থাকবে, মাসেল গার্ডের সাথে সাথে তার এই জায়গাটা টেন্ডার থাকবে, রাইট ইলিয়াক ফোসা। রাইট ইলিয়াক ফোসা টেন্ডার থাকবে। যদি আমি এখানে যদি ডিপ প্যালপেশন করে সাডেনলি যদি আমার হাতটাকে উইথড্র করি, যেটাকে আমি বলি রিবাউন্ড টেন্ডারনেস আছে কি নাই, ইফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ ভেরি মাচ ইনফ্লেমড, তাহলে এই রিবাউন্ড টেন্ডারনেস ইজ পজিটিভ, তাহলে রিবাউন্ড টেন্ডারনেস পাওয়া যাবে অ্যাট দ্য রাইট লোয়ার অ্যাবডোমেন। এছাড়া আরও কিছু অ্যাপেন্ডিক্সের সাথে কিছু ফাইন্ডিংস রিলেটেড, এগুলো কিন্তু অসপিতে থাকে, ইসে থাকে, এমসিকিউতে থাকে, যে অ্যাপেন্ডিসাইটিসের রুগীদের হোয়াট আর দ্য অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস। এই জন্য এই ফাইন্ডিংসগুলো মনে রাখবা, এই যে এই ফিজিক্যাল ফাইন্ডিংস, এগুলো যে কোনোটা দুইটা তিনটা তুলে দেবে, তখন তোমরা হয়তো যদি মনে না থাকে তাহলে তোমরা ভুল করবে। যেমন পয়েন্টিং সাইন, আমরা এই পয়েন্টিং সাইন বলতে কি বুঝি? অ্যাকিউট অ্যাবডোমেনে পয়েন্টিং সাইনটা একটা খুব ইম্পর্টেন্ট সাইন। পেশেন্টকে যদি আমরা জিজ্ঞাসা করি হোয়ার ইজ দ্য পেশেন্ট, you should locate the pain with your index finger. তুমি তাহলে রুগীকে তার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখাইতে বললে সে যেই জায়গাটা দেখাবে, যদি একটা নির্দিষ্ট জায়গা দেখায়, তাহলে সেইটা কি বলা হয় যে এটা একটা পয়েন্টিং সাইন। এটা সব পেইনে পাওয়া যাবে না। পেইন যদি ডিফিউজ হয়, কোনো একটা অর্গান কোন জায়গায় বোঝা যাচ্ছে না, তখন তো পেশেন্ট ওইভাবে পাবে না। তাহলে এই পয়েন্টিং সাইন এইটা অ্যাপেন্ডিসাইটিসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট সাইন। পেশেন্ট নিজের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে রাইট ইলিয়াক ফোসা একটা নির্দিষ্ট জায়গা দেখাইতে পারবে, তাহলে পয়েন্টিং সাইন। এইটা তার সাথে এই অ্যাসোসিয়েটেড। মেকবার্নিস পয়েন্ট ইউজুয়ালি টেন্ডার থাকে। এই মেকবার্নিস পয়েন্ট না, বানানটা কিন্তু একটু ভুল আছে, BURNEY অ্যাপোস্ট্রোফ-NS, এখানে মেকবার্নিস বানানটা হয়নি। মেকবার্নিস পয়েন্ট, মেকবার্নিসটা লিখে নেবা ভালো করে, এখানে বানান ভুল। তা এই মেকবার্নিস পয়েন্টটা ইউজুয়ালি টেন্ডার থাকে। তাহলে আর রপসিং সাইনটা ঠিক আছে, রপসিং সাইন এটা অনেক সময়, এটা আবার কি? মেকবার্নিসটা পয়েন্ট তোমরা নিশ্চয়ই জানো মেকবার্নিস পয়েন্টটা কোনটা। এটা হলে মেকবার্নিস পয়েন্ট টেন্ডার থাকে ইন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে। আমি শুধু পয়েন্টটা লিখছি এখানে, আমি পয়েন্টটা আগে বের করব। পয়েন্টটা থাকবে কোথায়? স্পাইনো আম্বিলিকাল লাইন, এর যদি একটা জাংশন ল্যাটারাল 1/3, মিডিয়াল 2/3, এর জাংশনটা কি আমরা বলি মেকবার্নিস পয়েন্ট। তা মেকবার্নিস পয়েন্ট যে যদি টেন্ডার হয়, এটা ভেরি সিগনিফিক্যান্ট ফর দ্য অ্যাপেন্ডিসাইটিস। এরপর রপসিন সাইন, রপসিন বানান ঠিক আছে, রপসিন সাইন এটা হলো লেফট ইলিয়াক ফোসায় যদি আমরা প্রেস করি, the patient will complain pain at the right iliac fossa. অর্থাৎ আমরা যখন একটু প্রেস করব, তখন এই অর্গানগুলো, অ্যাবডোমিনাল অর্গানগুলো একটু শিফট হবে টুয়ার্ডস দ্য রাইট সাইড। এবং এখানে যেহেতু একটা ইনফ্লেমড অর্গান,
পেশেন্ট উইল কমপ্লেন পেইন এট দ্য রাইট ইলিয়াক ফোসা, তাহলে আমরা রাইট ইলিয়াক ফোসায় পেইন কমপ্লেন করব, এটাকে আমরা বলি রাপসিন সাইন। এরপরে আরও দুইটা সাইন আছে, এই দুটো সাইন নামে আছে কিন্তু এখন আর সার্জনরা এই দুটো আর দেখেও না, এটা করতে দেয় না, কারণ এর চেয়ে অন্য অন্য সাইনগুলো ভেরি সিগনিফিক্যান্ট। এটা আগে করতো, এখন আমরা আর বেশি একটা দেখি না, কিন্তু এটা যেহেতু আছে পরীক্ষার সময় থাকতেও পারে। সোয়াস টেস্ট দিয়ে দিল, সোয়াস সাইন পজিটিভ অ্যাপেন্ডিসাইটিসে, তখন বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এটা ইট ইজ রিলেটেড টু অ্যাপেন্ডিসাইটিস। অবরুডার টেস্ট, অবরুডার সাইন, এটা হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাপেন্ডিসাইটিসের সাথে রিলেটেড আদার সাইন। এখন এগুলো কখন পজিটিভ হয় না, এগুলো বিষয় আছে কতগুলো। তারপরেও আমরা বলবো যে দিস ইজ দ্য ক্লাসিক ডিফারেন্ট ফিজিক্যাল ফাইন্ডিংস অ্যান্ড ফিজিক্যাল, আর আমি যেটা বললাম আগে বললাম সিমটমস এবং সাইন, এটা একটা ক্লাসিক অ্যাপেন্ডিসাইটিসের এই জিনিসগুলো দেখতে হবে। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে সব রোগীর প্রেজেন্টেশন যে একই রকম হবে তা নাও হতে পারে, এই জন্য দেয়ার মে হ্যাভ সাম ভেরিয়েশন ইন দ্য প্রেজেন্টেশন অফ অ্যাপেন্ডিসাইটিস। যেমন আমি বলি অ্যাপেন্ডিক্স এর পজিশনে ভেরিয়েশন আছে। যদি এমন হয় রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিক্সটা রেট্রোসিক্যাল, তাহলে রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিক্স যদি হয়, যদি এমন হয় যে রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিক্স, তাহলে অ্যাপেন্ডিক্সটা থাকবে কোন জায়গায়? অ্যাপেন্ডিক্স এটা থাকবে সিকামের পিছনে, তো তার উপরে থাকবে সিকাম। তা সিকামে তো তোমরা জানো গ্যাস ফ্লুইড এগুলো থাকে, তাহলে আমি যদি এখানে প্যালপেট করতে যাই অ্যাবডোমেন, তা গ্যাস ফিল্ড সিকামের উপর যখন প্যালপেট করব তখন অনেক সময় টেন্ডারনেসটা ওই রকম ইলিসিয়েট নাও হতে পারে। তাহলে এই জন্য এমন একটা ইনফ্লেমড অর্গান আছে, বাট it will give a false impression then with the gas filled organ that is cecum, যার জন্য অনেক সময় লেস ফিজিক্যাল ফাইন্ডিংস আমরা এখানে পেতে পারি। এই জন্য অনেক সময় রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিক্সের এইরকম যদি ফিচার পাওয়া যায়, দেন অকেশনালি ইট ইজ কল্ড সাইলেন্ট অ্যাপেন্ডিক্স। তোমরা এই সাইলেন্ট অ্যাপেন্ডিক্স শব্দটা লিখে রাখো, এবং এটা অনেক সময় ভাই জিজ্ঞেস করি, এবং যারা একটু রেগুলার ক্লাস করে একটু বেশি ভালো নম্বর পেতে চায় তারা এই ধরনের জিনিসগুলো পড়ে এবং জানে এবং অ্যান্সার দিয়ে স্যারদেরকে খুব খুশিও করে, নাম্বারও বেশি পায়। 60% পাস, অনেকে 70-80%, এবার তো 80% নাম্বার পাওয়ারও অনেক স্টুডেন্ট, 3-4 জন স্টুডেন্ট 80%-এর উপরে নাম্বার পেয়েছে আমি মনে করি। হ্যাঁ, এই যে যারা রেজাল্ট ইন্টারনি শুরু করছে, হ্যাঁ 4-5 জন স্টুডেন্ট তোমাদের অনেক ভালো করছে, তারা 80%-এর উপরে নাম্বার মনে হয়। তো এরকম একটু ভালো অ্যান্সার দিয়ে, এবং তারা ভালো করবে, যারা ভালো করে তারা ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশনও করে, অন্য সাবজেক্টগুলো ভালো করে, তা আমরা জানি যে এগুলো একটু মনে রাখবো। তাহলে এখানে একটু প্রেজেন্টেশনে কিছু প্রবলেম উইথ দ্য পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। পেলভিক অ্যাপেন্ডিসাইটিস, এখানে কিছু পিকুলিয়ার প্রেজেন্টেশন থাকে। অ্যাপেন্ডিক্সটা যদি পেলভিসে ঝুলে থাকে তাহলে এর প্রেজেন্টেশন লোয়ার অ্যাবডোমেনে হয়। অ্যাপেন্ডিক্সটা যদি রেকটামের উপর টাচ করে থাকে, একটা ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স দ্যাট হ্যাজ বিন টাচ টু দি রেকটাম, তাহলে রেকটামটাকে ইরিটেট করবে, এবং এই যার জন্য ফ্রিকুয়েন্টলি পেশেন্টের ডায়রিয়া মতো সিমটম হবে। আবার অনেক সময় যদি এই পেলভিক অ্যাপেন্ডিক্স ইফ ইট টাচ দ্য ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স টাচ তার ইউরিনারি ব্লাডার, পেশেন্টের ফ্রিকুয়েন্টলি সে মিক্সুরেশন রিফ্লেক্স হবে, পেশেন্ট তখন তার ইউটিআইয়ের মতো কিছু সিমটম হতে পারে। তাহলে এরকম কিছু ভেরিয়েশন হবে। তাহলে আবার এর আরও একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এই পেলভিক অ্যাপেন্ডিক্স এটা কিন্তু পারফোরেশনের রেট অন্য জায়গার চেয়ে একটু বেশি, অ্যাজ বিকজ ইট ইজ নট প্রোটেক্টেড বাই এনি আদার অর্গান, যার জন্য এর পারফোরেশন এবং পেরিটোনাইটিসের সম্ভাবনাও বেশি থাকে। তাহলে তোমরা এই জিনিসগুলো এখানে বেশি পেলভিক টাইপ অফ অ্যাপেন্ডিক্সের, তোমরা এইভাবে মনে রাখো। আর পোস্ট আইলিয়াল টাইপ অফ অ্যাপেন্ডিক্স যদি থাকে, অ্যাপেন্ডিক্সের পজিশন যদি আইলিয়ামের যদি পিছনে থাকে, টার্মিনাল আইলিয়ামের যদি পিছনে থাকে, তাহলে সেখানে কি হবে, যে একটা ইনফ্লেমড অর্গান বিহাইন্ড দ্য টার্মিনাল আইলিয়াম, দ্যাট উইল অলসো কজেস সাম ইরিটেশন টু দ্য টার্মিনাল আইলিয়াম, যার জন্য
টার্মিনাল আইলিয়ামের ইরিটেশনের জন্য পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ডায়রিয়া। তাহলে এটাও কিন্তু আরেকটা প্রেজেন্টেশন। এই জন্য অনেক সময় তোমরা এই জিনিসগুলো একটু মনে রাখবা যে উইথ দ্য পজিশন অফ দ্য অ্যাপেন্ডিক্স দেয়ার মে হ্যাভ সাম ভেরিয়েশন ইন দ্য প্রেজেন্টেশনস। এছাড়া আরও দুই একটা কথা একটু না বললেই নয়, আমি অল্পতে শেষ করে দিচ্ছি যে ইনফ্যান্টদের অ্যাপেন্ডিসাইটিস এদের কিছু প্রবলেম আছে, ওল্ড এজের অ্যাপেন্ডিসাইটিস এরও কিছু প্রবলেম আছে, আবার প্রেগনেন্সিতে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় সেখানে কিছু প্রবলেম আছে। এগুলো তোমরা বই দেখে পড়ে নেবা, আমি তোমাদেরকে জাস্ট একটু গাইডলাইন দিচ্ছি। কি যাচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস, আচ্ছা আমি একটু পরে বলতেছি। তোমরা একজনে এখানে কোশ্চেন হয়তো লিখছো যে রিবাউন্ড টেন্ডারনেস কেন হয়। এটা খুব সহজ জিনিস। তুমি যখন আস্তে আস্তে করে ডিপ প্যালপেশন করলা অ্যাট দ্য রাইট ইলিয়াক ফোসাই, রাইট ইলিয়াক ফোসাই ডিপ প্যালপেশনের সাথে সাথে কি হবে, ডিপ প্যালপেশনের সাথে সাথে ওখান থেকে অর্গানগুলো একটু দূরে সরে গেল। সাডেনলি তুমি যদি হার্টটাকে উইথড্র করো, যে এই যেই অর্গানটা যেই ইন্টেস্টাইনটা দূরে সরে গেছিল, সাডেনলি দে অকুপাই দ্য রাইট ইলিয়াক ফোসা, যার ফলে সাডেনলি যখন রাইট ইলিয়াক ফোসা অকুপাই করে তখন ইনফ্লেমড অ্যাপেন্ডিক্সের উপর ওর সাডেনলি একটা প্রেশার পড়ে। এই প্রেশারের জন্য তার একটা টেন্ডারনেস হয়, যার জন্য পেশেন্ট সাডেনলি একটা ওই টেন্ডারনেস ফিল করে। তুমি দেখবা যে তার একটা পেইনফুল কন্ডিশন হয়। তাহলে এইটা কি আমরা তখন বলি, এটা রিবাউন্ড টেন্ডারনেস। অর্থাৎ এটা আর কিছুই না, এই যে সারাউন্ডিং ভিসারার সাডেন প্রেশার বা সাডেন টাচ বা ডিস্টারবেন্স বা ইরিটেশন ওভার দ্য ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স, সেই জন্য এটা হয়। তো এটা খুব তেমন না বোঝার তেমন কিছু নাই, আমার মনে হয় তুমি এটা ভালো করে বুঝতে পারছো। আর আমরা বলতেছিলাম ইনফ্যান্টদের অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস যদি ইনফ্যান্টদের হয়, তো ইনফ্যান্টদের অ্যাপেন্ডিসাইটিস তোমরা একটা জিনিস হলো তারা তো ব্যথার কথা কিছু বলতে পারবে না। আবার ইনফ্যান্টদের অ্যাপেন্ডিক্সটা ইজ ভেরি মাচ থিন, যার জন্য এর যখনই ইনফ্লামেশন হয় ইন ভেরি আর্লি স্টেজ দেয়ার ইজ পারফোরেশন অ্যান্ড দেয়ার ইজ পেরিটোনাইটিস। এই জন্য ইনফ্যান্টদের যে অ্যাপেন্ডিক্স, এটা অ্যাপেন্ডিসাইটিস, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিফিউজ পেরিটোনাইটিস নিয়ে প্রেজেন্ট করে, যখন যার জন্য এই ধরনের পেশেন্টদের মর্টালিটি রেট ইজ ভেরি হাই। এটা অনেক সময় এইরকমও বলা হয় যে 50% অফ দ্য ইনফ্যান্ট ক্যান এনজয় দেয়ার বার্থডে, মানে ফার্স্ট বার্থডে। আমরা বার্থডে পালন করি, দেখা যায় যে 50% মারা গেছে আর 50% আছে। তো সেটাকে আইরনিক্যালি বলা হয় যে 50% ক্যান এনজয় দেয়ার ফার্স্ট বার্থডে। এটা বার্থডে তারা এনজয় করতে পারে 50%, আর 50% ডেথ হয়ে যায়, অর্থাৎ মর্টালিটি রেট ইজ 50%। এইটা একটু এইভাবে বলা হয়। আর যার জন্য এখানে ইনফ্যান্টদের মর্টালিটি রেট ইজ ভেরি হাই। কেন? এক্সপ্লানেশন হলো এর প্রেজেন্টেশন একটু দেরি হয়, কারণ ইনফ্যান্ট সে তো বলতে পারে না। 2 নম্বর হলো তার অ্যাপেন্ডিক্স হলো ভেরি থিন, অল্পতেই রাপচার হয়ে পেরিটোনাইটিস নিয়ে প্রেজেন্ট করে। এই ওল্ড এজে ঠিক এইরকম, তাদেরও অ্যাপেন্ডিসাইটিসটা খুব তাড়াতাড়ি গ্যাংগ্রিন হয়ে যায় এবং প্রেজেন্টেশন একটু লেট হয়, এবং তাদেরও কিন্তু গ্যাংগ্রিনাস অ্যাপেন্ডিক্স নিয়ে প্রেজেন্ট করে এবং পারফোরেশনের রেট ইজ ভেরি হাই, তাদেরও কিন্তু মর্টালিটি রেট একটু বেশি। এই জন্য 2 এক্সট্রিমস অফ এইট মর্টালিটি রেট ভেরি হাই। এইতে আর এইভাবে তোমরা মানে একটু প্রবলেম ওরিয়েন্টেড কিছু পড়ে নেবা। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অ্যাপেন্ডিক্সে, সেটা এর পরবর্তীতে পড়ে নেব। এরপরে আমরা মনে হয় যে আমরা আর একুইটি অ্যাবডোমেনে থাকবো না, পরবর্তীতে অন্য কোনো একটা চ্যাপ্টারে আমরা যাব। আমার মনে হয় যে অস্পির সাথে রিলেটেড যে কোশ্চেনগুলো, এগুলো আমরা আগে ঠিক বলি। তোমাদের যদিও গল ব্লাডারের লেকচার হয়ে গেছে, তা আমি ওইটা নিয়ে একদিন একটু জাস্ট, যেহেতু অস্পিটা পড়াবো তার সাথে কিছু রিলেটেড কোশ্চেন তোমাদের পড়াবো। এর পরের কোশ্চেন তো পরের প্রেজেন্টেশন হলো ডিজিজেস অফ দ্য গল ব্লাডার অ্যান্ড দি ডিসক্রিপশন অফ, মানে স্পেসিমেন অফ
গল ব্লাডার, প্যাথোলজিক্যাল গল ব্লাডার, সেটা হতে পারে এম্পাইমা গল ব্লাডার, সেটা হতে পারে মিউকোসিল গল ব্লাডার, সেটা হতে পারে একিউট কোলিসিস্টাইটিসের স্পেসিমেন। এই তিনটার যে কোনো একটা থাকে। তো তোমরা এগুলো একটু পড়ে নিয়ে আসবা। আমরা দেখতেছি হুইচ অ্যান্টিবায়োটিক অ্যান্ড উইথ মেট্রিনোজল। তোমরা দুটো জিনিসের এখানে বলতে চাচ্ছিলা যে অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বলি যে ইউজুয়ালি আমরা থার্ড জেনারেশন সেফালোস্পিরিন গ্রুপ অফ ড্রাগ ইউজ করতে পারি। এইটা একটা ইম্পর্টেন্ট। সে ইউজুয়ালি সেফট্রিয়াক্সন আমরা এডিকুয়েট ডোজে দিতে পারি প্যারেন্টাল রুটে। আবার যখন ওরালে যাব তখনও থার্ড জেনারেশন সেফালোস্পিরিনে যাব। আবার কম্বিনেশনও দিতে পারি, হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি, শুধু সিপ্রোফ্লক্সাসিনের সাথে মেট্রিনোজল, সেটাও একটা ভালো কম্বিনেশনস। আবার এমনও হতে পারে আমরা অ্যামোক্সিসিলিন, জেন্টামাইসিন, তার সাথে মেট্রিনোজল সেটাও দিতে পারি। তাহলে আমরা এগুলো একটু আগে ইউজ করতে বিদায় তোমরা থার্ড জেনারেশন সেফালোস্পিরিনটাই বেশি প্রেফার করবা। এটা ম্যাক্সিমাম সার্জনরা দেয় বিদায় ইউ শুড চুজ দ্য থার্ড জেনারেশন সেফালোস্পিরিন ইন দ্য প্যারেন্টাল রুট। তো আমার মনে হয় যে আজকে আমরা আর এখানেই শেষ করি। পরবর্তী ক্লাস আমরা একদিন বা 2 দিন পর নিব, গল ব্লাডার ডিজিজ নিয়ে আলোচনা করব। একদিনই ওইটা শেষ করে দেব আমরা, কারণ গল ব্লাডার তো আমরা লেকচারে পড়ছি, এই জন্য এটাকে আমরা একটু রিমেমোরাইজ করা তোমাদের জন্য। এরপর তোমরা নিজেরা একটু চয়েস দেবা যে কোনটা পড়লে ভালো হয়, তোমরা ডিসকাস করে আমাকে জানাবা যে কোন জিনিসটা তোমাদের এখনো বাদ রয়ে গেছে, সেটা আগে কমপ্লিট করব, তারপরে আমরা অন্য জায়গায় যাব। গল ব্লাডারটা ইসে থাকে, অস্পিতে থাকে, এই জন্য আমরা ওটাকে একটু কমপ্লিট করে নিই। তাহলে সবাইকে ধন্যবাদ। তোমরা একটু বেশি বেশি পার্টিসিপেট করো, ভালোভাবে শেখো, তোমাদের সময়টাও ভালো কাটবে, কারণ এখন সবারই একটা খুব খারাপ সময় যাচ্ছে। হ্যাঁ, সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আজকে আমরা এখানে শেষ করি।